স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আরে আপনাদের সাথে আছি আমি লতিফুল মতিন মিঠু। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা নির্বাচন করেছি, যে বিষয়টি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ এবং নির্বাচন। আপনারা জানেন যে আগামী জাস্ট আর মাত্র কয়েকটা দিন, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করবেন। আসন্ন বড়দিন তো আছে এবং এর সাথে ইংরেজি নববর্ষ। আমরা তাই এই চলমান এই বিষয়টিকে নিয়েই আমরা আজকে নির্ধারণ করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ এবং নির্বাচন। আমরা বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো আমরা দেখে তারপর আলোচনায় আসব। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের নির্দেশ প্রধান উপদেষ্টার। নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণে গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। নির্বাচন ও গণভোটের প্রচারে ভোটের গাড়ির উদ্বোধন। আগামী নির্বাচনে ভোট হবে উৎসব, ইসির প্রতি মানুষের আস্থা আছে বললেন সিইসি। পোস্টাল ব্যালটে 6.25 লাখ ভোটারের নিবন্ধন। হাদির হত্যাকাণ্ডের তদন্তে সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ইনকিলাব মঞ্চের। খুনিদের গ্রেপ্তার ও বিচারের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি দুই উপদেষ্টা। গণমাধ্যমের উপর হামলা, গণতন্ত্রের উপর আঘাত, মন্তব্য মির্জা ফখরুলের। আগামী শনিবার ভোটার হতে আবেদন করবেন তারেক রহমান। এবং দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িক স্থগিত, নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত। আমরা বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখলাম। আমরা একটু পরিচয় করিয়ে দিই। আমার আজকে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সম্পাদক পার্বত্য নিউজ মেহেদী হাসান পলাশ সাহেব। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এবং আজকে আপনি নিশ্চয়ই ইতোমধ্যে আমরা উল্লেখ করেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জ এবং নির্বাচন সাবজেক্টটি অত্যন্ত চলমান সময়ে প্রয়োজন। একই সাথে বেশ কয়েকটি ইস্যু মাত্র কয়েক দিনের মধ্যে, তাই আমরা এই বিষয়টি নিয়ে, আপনি কেমন দেখছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি চ্যালেঞ্জ মনে করছেন এই মুহূর্তে? ধন্যবাদ বৈশাখী টিভিকে এবং যারা দর্শক দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটি করেছেন এটা এই সময়ের জন্য অত্যন্ত বার্নিং করছেন এবং আজকের টপিকসটাও খুবই বার্নিং। সন্দেহ নেই গত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটেছে সেটা আমাদের জন্য একটি খুব বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সুষ্ঠু নির্বাচন তো একটা বিষয়, তাছাড়া একটি রাষ্ট্রের স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বা স্থিতিশীলতা বজায় রাখার জন্যও কিন্তু এই ধরনের পরিস্থিতি খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জের একটা ব্যাপার এসে দাঁড়িয়েছে। আমরা দেখছি প্রায় প্রতিদিনই কোনো না কোনো এই ধরনের খুনের ঘটনা ঘটছে এবং বেশ আজকেও খুলনাতে এনসিপির একটা নেতা তিনি হয়েছেন। আবার আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সরকার গানম্যান দিচ্ছে, তাদেরকে গানের লাইসেন্স দিচ্ছে। তো এই বিষয়গুলো সার্বিকভাবে কিন্তু মনে হচ্ছে যে নির্বাচন যত ঘনিয়ে আসছে তত এই পরিস্থিতিটাকে অন্যদিকে টার্ন করার, অর্থাৎ একটি আপনি একটু মাঝখানে বলি, শুধু কি নির্বাচন ঘনিয়ে আসছে বলে তারেক রহমানের দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে ফিরছেন, তার ব্যাপারেও তো নিরাপত্তার বিষয়টি একটি ব্যাপক বিষয়, কারণ কোটি মানুষ দেখার আগ্রহে বসে আছেন। না, নিঃসন্দেহে দেখেন তারেক রহমানও তো আসছেন নির্বাচনকে কেন্দ্র করে। তো সেই জন্য বললাম যে উনি আজকে 23 তারিখ, তার মানে আর একদিন পরে বাংলাদেশে আসবেন। এটা একটা মহা প্রত্যাবর্তন। তারেক রহমান ব্যক্তি, তারেক রহমান খুব এখানে বড় বা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এই যে একটা অস্থিতিশীল সময় পার করছে, উনি চাইলে লন্ডনে থাকতে পারতেন, কিন্তু বাংলাদেশের এখন প্রয়োজন একজন নেতা, যে নেতা আপনার এই অস্থিতিশীল সময়টাকে
মানে দূর করে একটা সুসংহত বাংলাদেশ এবং স্থিতিশীল বাংলাদেশকে দাঁড় করাতে পারবে। সেই জায়গা থেকে যদি আমরা নেতাদের, আমাদের যে বিদ্যমান নেতাদের দিকে আমরা দৃষ্টিপাত করি, একমাত্র আমাদের হাতে তারেক রহমান ছাড়া ভিন্ন কোনো অপশন নেই। মানে আপনি কাজেই কি- আপনি আমাদের প্রয়োজন, আমি বলতে চাচ্ছি যে তারেক রহমানকে আমাদের প্রয়োজন, বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রয়োজন এই রাষ্ট্রকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক এবং রাষ্ট্র হিসাবে দেখার জন্য। তাহলে মানে রাজনৈতিক সংস্কৃতি এবং পরবর্তী আমরা যে টার্গেট করে ফেলি যে নেতা যেন এমনটি ছকে বাঁধা রাজনীতি, ছকে বাঁধা সংস্কৃতি, এটা কি 2-2-4 এমনই আমরা ভবিষ্যৎ ভাবছি, নাকি 2-2-5 হতে পারে, অথবা 2-2-3ও হয়ে যেতে পারে এমন না, সংস্কৃতি, 2-2 নাকি সব মিলে যাবে এরকম ছকে, এরপরে এ আসবে, এরপরে এ আসবে? 2-2-5 তা আমি দর্শকের আমি কোশ্চেনটা আপনাকে রেখে আমি দর্শক আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেজবাউল আজম সওদাগর স্যার, সম্মানিত চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকেও স্বাগতম জানাচ্ছি। আমরা প্রশ্নটা নিয়েই আমরা আপনার কাছে ফিরে আসবো। এখন এই যে 2-2 তো 4ই হয়, 5 বা 3 হয় তখন যখন এটা ভুল হয়, মানে অঙ্কটা ভুল হয়। তো এখন এই যে নির্বাচনকে কেন্দ্র করে, তারেক রহমানের আশাকে কেন্দ্র করে, দেখেন দেশে এবং বিদেশে নির্বাচন চায় না এরকম অনেক শক্তি আছে। আপনি ওসমান হাদি তার এই যে মৃত্যুর পরে আমরা দেখলাম যে বিভিন্ন লোক জায়গা থেকে মানে দাবি উঠানো হলো যে যতদিন ওসমান হাদির বিচার না হবে ততদিন আমরা নির্বাচন চাই না। আবার একই সাথে কেউ কেউ বা সোশ্যাল মিডিয়ায়ও লেখা হচ্ছে যে আমরা এখনই জাতীয় সরকার চাই, অর্থাৎ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা পায়তারা। এবং এই যে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, ফেরার পরে একটা স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলে আমরা ধারণা করছি এবং আমরা বিশ্বাস করি। বাট অনেকেই তো চায় না যে বাংলাদেশ একটা স্থিতিশীল গণতন্ত্রে পরিচালিত হোক, বাংলাদেশ মানে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে উন্নতি করুক, এরকম অনেক লোক আছে। তো তারাও তো চাইবে না যে তারেক রহমানের এই ফেরাটাকে আটকানোর জন্য, যদিও এটা এখন এই পর্যায়ে এসছে, এটা ফেরানোটা খুব কঠিন। তারপরেও কিন্তু এই চেষ্টা যে থেমে নেই বা এই চেষ্টা যে চলছে না, এইটা কিন্তু সেটাও বলা যাবে না। একইভাবে সমান্তরালভাবে একইভাবে যেন চলা যাচ্ছে। চলছে। শুধু তাই না, ইভেন যেদিন তারেক রহমান আসবেন সেই দিনও যে কোনো ষড়যন্ত্র, সেই দিনও যে কোনো হতে, যেমন আমি যদি খুব ছোট করেও যদি বলি, ছোট ঘটনাটাও বলি, দেখেন তারেক রহমান, আমরা ধারণা করছি তারেক রহমানের এই মহাপ্রত্যাবর্তনের দিনে ঢাকা শহর মানে জনগণের, সারা দেশের মানুষের ছয়লাভ হবে। তো এর মধ্যে দিয়ে দেখা যাবে যে কোনো লোক কোনো ছোটোখাটো ঘটনা, ছোটোখাটো ইনসিডেন্ট ঘটাতে পারে। হয়তো এয়ারপোর্টে, যেহেতু এয়ারপোর্ট দিয়ে আসবেন, বিপুল পরিমাণ লোক যাবে এয়ারপোর্ট ম্যানেজমেন্টে, বা হয়তো একজন রুগী রাস্তায় আটকে গেল, সেটাকেই ফোকাস করে আলাদা করে নিউজ করে মানে এই বিষয়টাকে বিতর্কিত করার জন্য নানা ধরনের মানে প্লট তৈরি হতে পারে, কিন্তু ইচ্ছা করেই প্লট তৈরি করানো হতে পারে। সেই লক্ষ্যগুলো যে যারা কাজ করছে তারা যে করবেন না, এই ভাবনা কিন্তু মানে একেবারে মানে অবাস্তব না। আমি ধন্যবাদ আপনাকে, দারুণ আপনি বললেন। আমার আরেকটি বিষয়, আমি এখন মেজবাউল আজম সওদাগর স্যারের কাছে যাব। স্যার, আমরা কি তাহলে অনিরাপদ? মানে আমরা কি তাহলে এখন মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জের উপরেই তাকিয়ে আছি আগামী দিনগুলো, নির্বাচন পর্যন্ত, বা তার পরিবর্তে, না কি অবস্থায় আমরা আছি আমরা নিজেরা কি বুঝতে পারছি? এমন একটি প্রশ্ন আপনাকে করছি। আমাদের নির্বাচন আজকে যে বিষয়টি, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং নির্বাচন। আপনি যদি স্যার এই বিষয়ে বলতেন। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যেটির অবতারণা করলেন সেটি মানে জুলাই বিপ্লবের পরের যে পরবর্তী পরিস্থিতিটা আমাদের দেশে তৈরি হয়েছে, তার প্রধানত চ্যালেঞ্জটা ছিল এখানে জুলাই বিপ্লবের নেচারটাকে যদি আপনি ব্যাখ্যা করেন, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের একটা মানে ল এনফোর্সিং এজেন্সির সাথে মূলত সাধারণ জনগণের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং ওই যুদ্ধ পরিস্থিতিতে আমরা এরকম বলতে পারি যে ল এনফোর্সিং এজেন্সির একটা বিরাট অংশ, যারা গুলি করে সাধারণ জনগণ, ছাত্রদেরকে হত্যা করতেছিল, ছাত্র জনতা তাদেরকে পরাজিত করেছে। এই পরাজিত করার মধ্য দিয়ে ল এনফোর্সিং এজেন্সির যে স্বাভাবিক চেইন অফ কমান্ড থেকে শুরু করে তাদের যে সক্ষমতা, অনেক কিছু প্রায় ধ্বংস হয়ে গিয়েছে।
তো এই ধ্বংস হওয়ার পরে যে চ্যালেঞ্জটা আমাদের সাথে দেখা দিল, যে ল এনফোর্সিং এজেন্সির এই চেইন অফ কমান্ডটা ফিরে আসা, শৃঙ্খলা ফিরে আসে এবং তাদের সক্ষমতাটা ফিরে আসা। এবং এই ফিরে আসার জন্য দরকার গভর্নমেন্টের যে কতগুলো পদক্ষেপ দরকার ছিল, সেই পদক্ষেপগুলো যত সুচারুরূপে সম্পন্ন হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে বৈঠকও হয়েছে এবং সেখানে বেশ বড় বড় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। জি, সেটাই বলছি আমি, সেটা তো সাম্প্রতিক সিদ্ধান্ত। একদম আমি বলছিলাম যে সেই সময় থেকে ল এনফোর্সিং এজেন্সিটাকে সক্ষম করে তোলার জন্য, ক্যাপেবল করে তোলার জন্য যে ধরনের কুইক পদক্ষেপগুলো যদি আরও গ্রহণ করা হতো, তাহলে ল এনফোর্সিং এজেন্সির সক্ষমতা এই মুহূর্তে যতটুকু দরকার ততটুকু কিন্তু নাই, তার চেয়ে আরও বেশি বৃদ্ধি পেত। মূলত সেই পরিস্থিতি থেকেই নতুন এই চ্যালেঞ্জটা তৈরি হয়েছে। পাশাপাশি আমাদের সামনে নির্বাচন, যে নির্বাচন ছাড়া এই মুহূর্তে আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। নির্বাচন হতেই হবে বাংলাদেশকে রক্ষা করতে হলে, গণতন্ত্রকে ফিরে আনতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। তো সেই নির্বাচনকে এখন যদি আপনি ফ্রি, ফেয়ার, ভয় ভীতিমুক্ত পরিবেশে যদি আপনি দীর্ঘদিন থেকে যেখানে নির্বাচন নাই, সেই নির্বাচন অনুষ্ঠান করতে হলে এখানে ল এনফোর্সিং এজেন্সিকে তার সক্ষমতার প্রমাণ দেখাতে হবে। এবং সেই সক্ষমতার প্রমাণ যে আমরা দেখব, সেটার জন্য আমাদের সাধারণ জনগণের মধ্যে যে আস্থাটা ফিরে আসা দরকার, সেই আস্থাটার মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে। ঘাটতিটা রয়েছে, তার প্রমাণ হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, হাদি হত্যার মতো যে ঘটনাটা ঘটলো, তার প্রধান আসামিকে কিন্তু এখন আমরা গ্রেফতার করতে এত পারিনি। কিছুর পরেও শহীদ ওসমান হাদির হত্যা এবং মানুষ কোনো মতেই এখনো বিশ্বাস করতে পারছে না, বোধ করি তাদের কথা যেটা, যে মনস্তাত্ত্বিক একটা সমস্যা তাদের আছে। কোনো বিশেষ অকেশন আসলে, কোনো ধর্মীয় কোনো আসলে, তারেক রহমানের আগমন এবং নির্বাচন, সব মিলেমিশে এই মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানটা আমরা কিভাবে দিতে পারি? এটা হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিকেই এই সক্ষমতা, গভর্নমেন্টকেই এই সক্ষমতার প্রমাণ দেখাইতে হবে জনগণের মধ্যে, এই যে মানে ভীতিমুক্ত একটা অবস্থা তৈরির জন্য, এবং এই ইভেন্টগুলোতে মানুষের মধ্যে যেন কোনো ধরনের ভয় আশঙ্কা কাজ না করে, সেটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি এবং গভর্নমেন্টের। সেটা কিভাবে করবে সেটা আমাদের চেয়ে ওনারা সবচেয়ে ভালো জানেন, যে এটা কীভাবে করতে হবে, সেই স্ট্র্যাটেজি তাদের কাছে আছে। এবং আমি এখানে মনে করি যে যেহেতু এখন তফসিল ঘোষণা হয়েছে, সো এখন বাংলাদেশ আর্মিকে ল এনফোর্সিং এজেন্সির ডেফিনেশনের মধ্যে আরপিও সংশোধনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। তো তারা যদি ইচ্ছা করে, যেমন আপনি ইচ্ছা করে কেন কথাটা আমি বললাম, এটার একটা কারণ আছে। সেটা হচ্ছে আপনি 24-এর ইলেকশনের কথা, আপনি 18 ইলেকশনের কথা বলতে পারেন, যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে জনগণ ভোট কেন্দ্রের একটা বিশৃঙ্খলা দেখে যখন গাড়ির পাশে দৌড়ে গেল যে আমাদেরকে রক্ষা করেন, এই হচ্ছে, তখন ল এনফোর্সিং এজেন্সি সেই গাড়িটা ওখান থেকে কুইক চলে গেল জনগণকে রেসপন্স না করে। এর কারণটা কি ছিল? এর কারণটা ছিল যে ল এনফোর্সিং এজেন্সিকে, যে আর্মিকে ওই সময় ব্যবহার করা হচ্ছিল, আর্মির হাতে সেই ক্ষমতাটা দেয়া হয়নি। এবার কিন্তু সেটা দেয়া হয়েছে। আমরা খুবই হোপফুল যে এবার তারা সেই সক্ষমতার পরিচয় দেবেন। তার মানে পোশাকি ব্যাপার, প্রশাসনিক এবং পোশাকই শুধু বলে দিবে যে নিরাপত্তা আছে। না, শুধু পোশাকের কথা আমি বলছি না, পোশাকের পাশাপাশি গভর্নমেন্টের সক্ষমতা, দুটোই, গভর্নমেন্টের গভর্নেন্স ক্যাপাবিলিটি, পাশাপাশি ল এনফোর্সিং এজেন্সির সক্ষমতা এবং দক্ষতা, দুইটা মিলে, দুইটার কম্বিনেশন এই সফলতাটা নিয়ে আসবে আমি মনে করি। মানে এই যে পত্রিকায় সম্প্রতি সময়ে এত বড় ঘটনা ঘটলো, তো এখানে এই ঘটনাগুলোর সাথে এখন পরবর্তী পর্যায়ে শুধু মিডিয়া না, আরও অনেক জায়গাতেই সকল মানুষের একটা মনস্তাত্ত্বিক প্রবলেম গড়ে উঠেছে, অফিসে হোক যেখানে হোক, যে এমন কি কিছু ঘটতে যাচ্ছে। সেই বিষয়ে যদি মেহেদী হাসান পলাশ ভাই আপনি বলতেন যে কি প্রতিষ্ঠানগুলো কি নিরাপদ, ব্যক্তি তো গেল। আমি জাস্ট ওনার কথা একটু টেনে নিয়ে বলি। সেটা হলো যে যখন যে জুলাই বিপ্লবে আমাদের অনেকগুলো থানা লুটপাট হয়েছিল, ভাঙচুর হয়েছিল, এবং সেখান থেকে অনেক অস্ত্র হারিয়ে গেছে। এখন এই অস্ত্র হারিয়ে যাওয়ার দুটো বয়ান আছে। একটা বয়ানে বলা হচ্ছে যে অস্ত্রগুলো লুট হয়ে গেছে, আরেকটা বয়ানে বলা হচ্ছে যে থানা থেকে অস্ত্র
মানে ওই তৎকালীন যে রুলার ছাত্রলীগ যুবলীগের নেতাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আন্দোলন দমানোর জন্যে, যেহেতু পুলিশ অনেকটা দীর্ঘদিন আন্দোলন করতে করতে তারা ডিমোরালাইজ হয়ে গিয়েছিল, তারা আর পারছিল না, সেজন্য তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে, পরে এটা লুট হিসাবে দেখানো হয়েছে। ঘটনা যাই ঘটুক, কিন্তু এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সেই অস্ত্রগুলো উদ্ধার করতে না পারা। হ্যাঁ, এবং এই অস্ত্র কিন্তু মানুষের হাতে রয়ে গেছে, এই বিপুল পরিমাণ অস্ত্র, এবং এগুলো কি মানে লিথাল অস্ত্রগুলা, তাই না? একইভাবে আপনি খেয়াল করে দেখেন, আমরা বিগত প্রায় 1.5 বছর ধরে চিটাগাং হিল ট্র্যাক্স সহ বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র বাংলাদেশে ঢুকছে, এই কথা আমরা গণমাধ্যমে অসংখ্যবার রিপোর্ট করেছি। এই সরকার কিন্তু সেই অস্ত্র উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, তারপর আজকে এবং পুলিশ সংস্কারের নামে যে একটা কথা, যেহেতু পুলিশে এত বড় একটা ঘটনা ঘটেছে এবং এই যে মানে গুম খুনের যে সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে পুলিশ অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, সেই পুলিশ সংস্কারের কাজটাও কিন্তু এই সরকার করেনি। জাস্ট এধার কামাল ওধার, ওধার কামাল এধার করে তার দায়িত্বটা সে শেষ করে দিয়েছে। একটা পুলিশ সংস্কার করেছে, কমিশন করেছে, তার কোনো সিদ্ধান্তই তারা সেইভাবে বাস্তবায়ন করে নাই। এবং বিশেষ করে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ ছিল তাদের মানে কয়েকজন বাদে বাকি সবার বিরুদ্ধে আটক করা বা তাদের আইনগত ব্যবস্থা নেয়নি, বা অনেককে বেশ কৌশলে পালিয়ে যেতে দেয়া হয়েছে। এখন যাদের হাজার হাজার কোটি টাকা মানে এই দেশের মধ্যে আটকে গেছে, বাট তারা নিরাপদে আছে, তারা তো এই চেষ্টা করবেই। এই যে মানে ফয়সালের মানে ব্যাংক অ্যাকাউন্টে কয়েকদিনে 100 কোটি টাকার উপরে লেনদেন, এই আলোচনাটা তো এইখান থেকে এসছে। আর আরেকটা বেশ ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, আজকে নাহিদ ইসলাম যে বিষয়টি নিয়ে আপনি প্রশ্ন করেছিলেন, আজকে এনসিপির মানে প্রধান নাহিদ ইসলাম বলেছিলেন প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার ভিতরে সরকারের ভেতরের লোকরা জড়িত। কে বলছে? এই সরকার যাদের সরকার, এবং ইউনূসের ভাষায় ওনাদের নিয়োগকর্তা, তারা বলছে এটা জড়িত। তাহলে এই রেসপন্সিবিলিটি কার উপরে যায়? একই সাথে আরেকটা বিষয় আসে যে এই যে আমাদের মানে খুব অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের, হাদি, ওসমান হাদির যারা খুনি, সেই খুনিরা কিভাবে আসলো এবং তাদের সাথে কাদের সম্পৃক্ততা আছে তার অনেকগুলো ছবি কিন্তু তিনি বেশ কয়েকদিনে মানে আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে আপনি একটা প্রশ্ন খুবই স্বাভাবিক যে এরকম একজন মানে ভেটারেনাল ছাত্রলীগের নেতা, যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে, সেই লোকটি কি করে হাদির এত কাছে আসতে পারলো? কে তাকে রেফার করে ইন্ট্রোডিউস করে দিয়েছে? কার রেফারেন্সে হাদি এত কনফিডেন্সে তাকে এত কাছে জায়গা দিল? তো সেই জায়গাগুলো যদি আমরা খুঁজে দেখি এবং এই জুলকারনাইন শাহের এই ছবিগুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেক বিষয়গুলো এবং এই যে মানে এতটা সময় পরে আপনার এই যে তার দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টা আমাদের কাজ করে না। তার মানে কি ভিতরেও কি কোনো মহল আছে কিনা যারা এই ধরনের পরিস্থিতিতে মানে আমরা যে বয়ানটা শুনি যে সরকারের ভেতরে এবং বাইরে অনেকেই চায় না নির্বাচন হোক, তো এইসবের সাথে কি এগুলোর কোনো সম্পৃক্ততা আছে কিনা, এটা আমাদের খুব সিরিয়াসলি ভেবে দেখা দরকার। এবং আমাদের প্রথম আলো এবং মানে ডেইলি স্টার, আপনি জানেন যে এটা তো এবারে হামলা তো এবার প্রথম হয়েছে তা না, এর আগে এর সামনে আপনার গরু কুরবানি করা হয়েছে। কারা সেই গরু কুরবানি করার জন্য লোক পাঠিয়েছে? এবং তখন হয়তো আইন শৃঙ্খলা বাহিনী ওই মানে ব্যারিয়ার দিয়ে ওই হামলাটা ঠেকিয়েছে, না হলে তো তখনই হতো। এবারে হয়তো কোনো কারণে তারা ঠেকাতে হয় নাই। তারপরে আবারও থেকে যাচ্ছে সেই একই কথা যে একটি ঘটনা ঘটবে, কে জড়িত না, কে রাজনৈতিক কোন বক্তব্য দিলেন সেই ঘটনাগুলোকে নিয়ে। কিন্তু আমার প্রশ্ন হলো এই যে আবারও বিপিএল জমকালো আয়োজনে হবে না উদ্বোধন, তার মানে কি আমরা এখনো বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল? না, এটা তো খুব স্বাভাবিক। আমাদের যে বিজয় দিবস গেল, বিজয় দিবসে আমরা যেই বিশাল একটা প্যারেড বা কুচকাওয়াজ দেখি, সেটা তো এবারে ওইভাবে হয়নি, তাই না? এবং সারা দেশে যেভাবে হওয়া উচিত, এবং অনেকগুলো রাষ্ট্রীয় অনুষ্ঠান কিন্তু আমরা এইভাবে দেখিনি। এটা তো এ নিয়ে কোনো সন্দেহ নেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এই সরকারের যদি
মানে সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে বলেন সেটা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা এবং দেশকে স্টেবল করতে না পারা। আপনি জানেন আমাদের প্রেস ক্লাব এই সারাটা দিন এখানে তফসিলের পর একটু কমেছে, এই যে বিভিন্ন গ্রুপ একের পর এক এসে ঢেউয়ের মতো মানে বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো এসে এটা নিয়ে যমুনায় চলো, শাহবাগে চলো, মানে প্রেস ক্লাবে চলো, এই যে প্রক্রিয়াগুলো চলছে, হ্যাঁ, এইখানেই কিন্তু এবং সরকার এগুলো সরকারকে একটু চেপে ধরলে সরকার কিন্তু সেটা মেনে নিয়েছে। আপনি বিভিন্ন সরকারি কর্মকর্তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অথচ সরকারি একটা চাকরিবিধি আছে যে সরকারের কোনো মানে কর্মকর্তা বা কোনো একটা উইং যদি অসন্তুষ্ট হয় তাহলে তারা কিভাবে সেটা সরকারকে জানাবে। এই প্রথম এইভাবে রাস্তায় নেমে এতগুলো ডিসিপ্লিনের সরকারি কর্মকর্তারা আপনার নানা ধরনের হুমকি, বয়কট, নানা ধরনের মানে ট্রেড ইউনিয়ন বা রাজনৈতিক দলের মতো কর্মসূচি পালন করেছে। তার মানে সরকার টোটালি মানে গভর্নমেন্ট মেকানিজমের উপরে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। স্যার একটা ধন্যবাদ আপনাকে। স্যার একটা প্রশ্ন রেখে আমরা একটু বিরতিতে যাব। মানে মানুষ কি শুধু আইন দ্বারাই ভালো থাকবে? মানে নিজস্ব বোধ, বুদ্ধি, নিজস্ব সচেতনতা, নিজে ভালো থাকা, নিজস্ব বোধের সাথে সে ভালো থাকবে এমনটি কি না? শুধু আইন, কঠোর আইন প্রয়োগে সেই ভালো থাকবে? এমন একটা প্রশ্ন আপনাকে রেখে আমরা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে এবার বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমি জনাব মেজবাউল আজম সওদাগর স্যারের কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, প্রশ্নটি একই সাথে দুটা, যেন মানবিক মূল্যবোধের কোশ্চেনটা আপনাকে রেখেছিলাম, আপনি যদি বলতেন। আচ্ছা, হ্যাঁ, মানবিক মূল্যবোধের কথাটা আপনি বলেছিলেন, অর্থাৎ জনগণ নিজেই সচেতন হয়ে এই কাজগুলো থেকে বিরত থাকবে, এটা হচ্ছে আপনার কথা। এটা হচ্ছে একটা দিক, কিন্তু কথা হচ্ছে রাষ্ট্র কিভাবে চলে, দ্যাট ইজ দ্য ভাইটাল কোশ্চেন। রাষ্ট্রকে প্রত্যেকটা জিনিসকে ডিল করার জন্য রাষ্ট্রকে একটা নিজস্ব মেকানিজম তাকে তৈরি করতে হয়। রাষ্ট্র সেই কাঠামোর মধ্যে সব কিছুকে ফেলে সব কিছুকে ডিল করতে হয় রাষ্ট্রকে। এবং সোসাইটির মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ থাকবে, উগ্রপন্থী গ্রুপ থাকবে, বিভিন্ন ধরনের ইন্টারেস্ট নিয়ে অনেকে রাগান্বিত হবে, অনেকের ক্ষোভ থাকবে, কিন্তু রাষ্ট্র কোনটাকে কিভাবে ডিল করবে এটা নীতি কথা দিয়ে আপনি ডিল করতে পারবেন না। এটার জন্য আপনাকে উপযুক্ত মেকানিজম আপনাকে তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে যে উপযুক্ত মেকানিজমটা কি? দেখেন, জুলাই বিপ্লবের পরে মানুষের মধ্যে কিন্তু একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, এটা আপনাকে স্বীকার করতে হবে, আমাদের সবাইকে এটা মানতে হবে যে মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক একটা বিপ্লব হয়েছে। এই মনস্তাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে মানুষের মধ্যে চেঞ্জটা যে এসেছে, যে মানুষ কি চায়, কোন অসঙ্গতিগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে, এবং সেই ক্ষোভগুলোকে প্রশমিত করার জন্য গভর্নমেন্ট কি কি পদক্ষেপ নিয়েছে, এই কোশ্চেনটা কিন্তু আমরা কখনো করছি না আমরা। যে আমার মধ্যে যে ক্ষোভগুলো ছিল দীর্ঘ 17 বছরে, আমি কোথায় কোথায় বঞ্চনার শিকার হয়েছি, কিভাবে মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, কিভাবে নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিভাবে গুম করা হয়েছে, কিভাবে খুন করা হয়েছে, এবং এইগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য কারা ন্যারেটিভ তৈরি করেছে, কারা ন্যারেটিভ উৎপাদন করলো, হ্যাঁ, তো সবগুলো মিলে কিন্তু মানুষের মধ্যে অনেক ধরনের ক্ষোভ ছিল। আমরা আসছি স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা পেয়ে গেছি যে আমরা মূল্যবোধের বিষয়টা পাচ্ছিলাম। আমার একই সাথে যে সবার একটাই কথা, সবার কথা, এটা তো আমার কথা না, জুলাই বিপ্লব অতঃপর ওসমান হাদি শহীদ, কেন, কি কারণে, কি আইন শৃঙ্খলা পরিস্থিতি করলো, অগ্রিম কোনো কি সিকিউরিটি তারা দিতে পারলো না? মানে আবার হাদি আসবে, আবার আইন নিরাপত্তা বাহিনী নিয়ে আমরা পরিস্থিতি নিয়ে আমরা আবারও টনক নড়বে, এমনটি কি? এখানে আমি আপনাকে মানে ওনার যে মানবিক মূল্যবোধের কথাটা বললেন না, এটার একটা আমি জবাব দিই। আমি এই ব্যাপারে খুব একটু বলতে পারেন যে হতাশ, কারণ আমার অভিজ্ঞতা বলে যে বাংলাদেশের মানুষের মানে স্ট্যান্ডার্ড হলো বা লক্ষ্য হলো, প্রত্যেকটা জাতির একটা লক্ষ্য থাকে। বাংলাদেশের মানুষের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব যে কোনো পন্থায় টাকা কামানো।
আমাদের দেশের এলিট ক্লাসের মনস্তত্ত্ব হলো, তার ড্রিম হলো সে টাকা কামাবে এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে সে আমেরিকায়, কানাডায়, ব্রিটেনে, অস্ট্রেলিয়ায় বা এই ধরনের উন্নত দেশে তার জীবনটা সেটেল করে সে নিজে না পারলেও তার সন্তানকে সে পাঠিয়ে দেবে। এই যে সে যখন চিন্তা করে যে আমি এখানে থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব, ফলে কি অন্য জায়গায় যাওয়ার জন্য আমার এখান থেকে যা কামানো দরকার আমি এটা করে চলে যাব। এই মানে মানসিক এই অবস্থার কারণে আমরা আসলে কোনো মানে ভালো কাজ করতে পারছি না। আমরা কোনো একটা সুযোগ আমরা ছাড়ি না, যেটা দেশের জন্য অথবা নৈতিকতার জন্য, ধর্মের জন্য। আমরা ধর্ম চাই, আমরা সব ধর্ম করব, কিন্তু আবার অন্যায় যা যা আছে সব কাজ করব। আমরা ওই যে মানে কি ঘুষের টাকাও চাই, আবার ওমরা করতে যাব বা হজ করতে যাব, সেই জন্য আবার ওই টাকায় হাত দিব না, বেতনের টাকা তুলি না। তো এই যে মানে মানে আমাদের যে অবস্থাটা, আমরা সব সুযোগগুলো নিয়ে জুলাই ধরেন একটা ফ্যাসিস্ট, তারা 234 বিলিয়ন টাকা তারা কিন্তু মানে বিলিয়ন ডলার তারা কিন্তু পাচার করেছে। পরবর্তীতে যে পরিবর্তন আসলো, সেই পরিবর্তনের পরে যে সরকার আসলো, আমরা মনে করলাম যে এই সরকার সেই অভিজ্ঞতা থেকে ভালো হবে। কিন্তু আমরা দেখলাম যে সেই হাসিনার এপিএস 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে, আর এই সরকারের উপদেষ্টাদের এপিএস 3 মাস 4 মাসে 150 কোটি টাকার মালিক হয়ে গেছে। এবং এই যে নতুন যে প্রজন্ম, সারা দেশে ছাত্র প্রতিনিধি নামে যারা বিভিন্ন উপদেষ্টাদের এপিএস, বিভিন্ন ডিসি এসপি অফিস বা বিভিন্ন কর্পোরেশনে যারা ছাত্র প্রতিনিধিরা ছিল, তারা জীবনের প্রথম সুযোগটা তারা কিন্তু মিস করে নাই। এটা আমাদের চরমভাবে নৈতিক মূল্যবোধের অবক্ষয়। এবং আমাদের যে সমস্ত উপদেষ্টারা তারা মানে বছরের পর বছর আমাদের নীতিজ্ঞান দিয়ে এসছে, আমাদেরকে নানা পরামর্শ দিয়ে এসছে, তারাও যখন সুযোগ পেয়েছে, সেই উপদেষ্টারাও কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কেউই কিন্তু কোনো সুযোগ নিতে বাদ রাখে নাই। এবং এই সুযোগের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই আজকের যে পরিণতিটা হয়েছে, সেই পরিণতিটার কারণ কিন্তু এখানে, এবং এখানেই আমাদের বিভেদ তৈরি হয়েছে। আমরা প্রত্যেকেই মানে এই যে আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পরে যারা 30 লক্ষ বা কম বেশি যাই হোক, যে বিপুল পরিমাণ লোকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হলাম, স্বাধীনতার পরে এই মানে আমরা যে মানে বিশাল একটা নৈতিক মূল্যবোধের জায়গা দেখানো দরকার ছিল রাষ্ট্র গঠনে, আমরা কিন্তু পারি নাই। এরাই কিন্তু এই মুক্তিযোদ্ধারাই কিন্তু এসে লুটপাটে লিপ্ত হয়ে গেল, যার ফলে খান আতাউর রহমানের মতো লোক সিনেমা বানাতে হলো আবার তোরা মানুষ। এখন খান আতাউর রহমান যদি থাকতেন তাহলে হয়তো উনি আবার একটা সিনেমা বানাতেন, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের হয়তো ওই ধরনের কোনো পরিচালক নেই। বাট এই যে মানে ঐক্য, মানে অর্থাৎ আপনি দেখেন স্বাধীনতার পরে এই ঐক্যটা হয় নাই, এই নৈতিক মান দেখাতে পারি নাই। এবং একইভাবে এই জুলাই বিপ্লবের পরে আমরা নৈতিক মানের কথা আলোচনা করলাম, আবার ঠিক একইভাবেই আপনার দেখা গেল যে প্রত্যেকটা রাজনৈতিক দল এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পরস্পর প্রতিদ্বন্দ্বিতা এবং লিপ্ত হয়ে গেল, এবং যাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো, এই বিভেদের মধ্য দিয়েই কিন্তু আবার পতিত ফ্যাসিবাদ নতুন করে অঙ্কুরোদ্গমিত হলো। তো এই জায়গাটা কিন্তু আমাদের নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণেই ঘটেছে। বাট আপনার যে প্রশ্নটা ছিল যে এই ঘটনাটি কি আবার ঘটবে, প্রশ্নটা আমরা যদি ওই মানে লক্ষ্যটা দেখি, যদি আমার লক্ষ্য হয় যে বাংলাদেশটাকে, আপনি দেখেন আজকে দিল্লিতে মানে বাংলাদেশের ভিসা অফিস বন্ধ করা হয়েছে, আগরতলায় বন্ধ করা হয়েছে, শিলংয়ে বন্ধ করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় ভারতীয় উগ্র হিন্দু জাতীয়তাবাদীরা গিয়ে সেখানে হামলা করেছে বা বিক্ষোভ করেছে। এটা প্রায় 20 মিনিটও অবস্থান করে, এক একটা জায়গায় এক এক রকম হয়েছে। তো প্রশ্নটা হলো যে আপনি এই ঘটনার পরে কিন্তু কালকে দেখবেন যে বাংলাদেশে এই দুই গোষ্ঠীর মধ্যে, এই চরমপন্থী দুই গোষ্ঠীর মধ্যেই কিন্তু একটা যোগাযোগ আছে। এরা এখানে একটা রিপারকেশন করে, তার রিপারকেশন এখানে ঘটে, আবার এখানে যখন ঘটে পরে আবার এটা দিল্লিতে, ভারতে ঘটে। তো সেই জায়গা থেকে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে এই ঘটনাগুলো ঘটবে কিনা বা আরও হবে কিনা, তাহলে আমি যদি ওই ঘটনাগুলোর লক্ষ্যটাকে চিন্তা করি, যেহেতু লক্ষ্যটা যদি এরকম হয় নির্বাচনটা পিছিয়ে দেয়া
লক্ষ্যটা যদি হয় তারেক রহমানের আশা ঠেকিয়ে আগমনটাকে দেয়া ঠেকিয়ে বা দেয়া। তাকে বিতর্কিত করা, হ্যাঁ, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই তাও তো থাকবে, গেল এই ষড়যন্ত্র থাকবে। তাও তো গেল আমাদের দেশের এই বিষয়গুলো। মানে আমাদের পলাশ ভাই বলছিলেন যে আবার তোরা মানুষ হ। আর ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা আছে না যে ইতি কথার পরের কথা, প্রতিবার মনে হয় শেষ হলো, তারপরেও যেন কিছু থেকে কূটনৈতিক সম্পর্ক শুধুমাত্র, আমি স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্যই আমাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হতে যাচ্ছে এই অবস্থায় এখানে থেকে, এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। কিছুক্ষণ আগে পলাশ ভাই বলছিলেন যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার থেকে সব ধরনের ভিসা সেবা দেওয়া বন্ধ করেছে। কূটনৈতিক সম্পর্ককে কি মনে করছেন শুধুমাত্র আইন যে শৃঙ্খলা? এইটার উত্তর দেওয়ার আগে আমি আগের বক্তব্যটা জি, একটু জি। ফিনিশিংটা আমাকে বন্ধ করে দিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে মানুষের এই যে ঘটনাগুলো ঘটছে, আমি বললাম বিপ্লব পরবর্তী সময়ে মানুষের কোন কোন জায়গাগুলোতে ক্ষোভ ছিল মানুষের, এই ক্ষোভগুলোকে অ্যাড্রেস করার জন্য গভর্নমেন্ট কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। কোথায় কোথায় কাকে কে কে দায়ী কি কি কারণের জন্য তাদের ভালোভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে মানুষ আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা কিন্তু পরবর্তীতে তৈরি হয়েছে। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে গভর্নমেন্টের যে ফরমেশনটা হয়েছে, একটা এত বড় বিপ্লবের পর যে গভর্নমেন্টটা হয়েছে, এই গভর্নমেন্টটা মনে হচ্ছে যে স্বাভাবিক রিজিম চেঞ্জের পরে যেভাবে গভর্নমেন্ট গঠিত হয়, এই ধরনের গভর্নমেন্ট বিভিন্ন জায়গা থেকে সুশীল ডেকে ডেকে এনে, যেখানে পতিত ফ্যাসিস্টের সমর্থকও এখানে আছে, নাম ধরে বলা যাবে, আপনারা সবাই জানেন এটা, এই ধরনের একটা গভর্নমেন্ট ফরমেশন আছে। তো একটা বিপ্লব পরবর্তী সময়ে আপনাদের যে ধরনের গভর্নমেন্ট ফরমেশন হওয়ার কথা ছিল, সেটা যদি আপনি না করে আগের চিন্তা অনুযায়ী যদি আপনি গভর্নমেন্ট ফর্ম করেন, তার ফলাফলটা এটা হতে বাধ্য। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে গভর্নমেন্টের ফরমেশনটা হয়নি, আর সেকেন্ড বিষয় হচ্ছে মানুষের যে যে জায়গাগুলোতে ক্ষোভ, কোনো জায়গায় এই গভর্নমেন্ট চিহ্নিত, ভালোভাবে হ্যাঁ। চিহ্নিত করে অ্যাড্রেস করতে পারে, যার ফলে মানুষ আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। দারুণ। আমরা হ্যাঁ, আর কূটনৈতিক সম্পর্কটা আমি একটু বলবো। কূটনৈতিক সম্পর্কটার ব্যাপারে, যে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য আমাকে হাদির কাছে ফিরে যেতে হবে। হাদি একটা কথা বলেছে, আপনি দেখেন বক্তব্যগুলো, বলেছে যে ওই ভারতের সাথে আমার কোনো সম্পর্ক। কনফ্লিক্ট নাই, যে ভারত আমাকে সম্মান দেয়, আমাকে প্রতিবেশীর মর্যাদা দেয়, আমার কোনো ক্ষতি করে না, ওই ভারতের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না যে ভারত আমাকে মর্যাদা দেয় না এবং আমাকে প্রতিবেশীর মর্যাদা দেয় না, আমার সব দিক থেকে আমার রাজনীতিতে হস্তক্ষেপ করে, আমার অর্থনীতিতে হস্তক্ষেপ করে আমার ক্ষতি করার চেষ্টা করে। জি জি জি। আজকে ভারত বাংলাদেশের মানুষের যে আচরণটা, এটা তাদের ভালো লাগছে না, তাই না? এবং তারা এটা অ্যাকসেপ্ট করতে পারছে না, কিন্তু এটার জন্য তো তারাই দায়ী। কারণ তারা টানা 15 বছর এই যে অনির্বাচিত একটা সরকার জাতির উপরে চাপিয়ে দেয়া এবং রাতের ভোটের সরকার, এবং এই যে প্রত্যেকটাকে সমর্থন দিয়েছে তারা। প্রত্যেকটা বিষয়টা তারা সমর্থন দিয়েছে, এবং তারা বাংলাদেশ থেকে মানে তাদের যা দাবি দেওয়া, সমস্ত দাবি দেওয়া তারা একতরফা নিয়েছে। কিন্তু আমাদের মানে শেখ হাসিনা ওই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, অথবা যা দিলাম উজাড় করে দিলাম, আমি প্রতিদান চাই না বলে যা কিছু দিয়েছে, কিন্তু বিনিময়ে তিনি এক ঘটি জল তিস্তায় আনতে পারে নাই। এই ঘটনাটা আজকের এই ঘটনার জন্য দারুণ বিষয়, মানে সোজা ভারতই দায়ী। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসবো। প্রশ্ন আছে যে দৃশ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দৃশ্যমান, কি মিরাকল কিছু দেখাবে, কি চিহ্নিত করবে যা যা এইভাবে আমরা নিরাপত্তা আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও বিরতি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। স্যার, যে প্রসঙ্গটা ছিল যে চিহ্নিত, আরেকটা যেন আপনি কি বললেন যে ভরাট হলে সবাই চায়, তো এই আমরা চিহ্নিত কোনো নির্দেশনা, কি কি পদক্ষেপ নিচ্ছে সরকার, এমনকি আমরা কিছু দৃশ্যমান দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নিয়ে? যেমন তারেক রহমান আসছেন, তার জন্য একটি বিশেষ বাহিনী করা হচ্ছে, করা হচ্ছে, কিন্তু সার্বিক পরিস্থিতি আগামীকাল থেকে বা আজকে থেকে একদম নির্বাচন এবং নির্বাচন পরবর্তী কি ধরনের পদক্ষেপ নিয়েছে অথবা নেওয়া উচিত? জি, তারেক রহমানের কেসটা একটু ভিন্ন। তারেক রহমানের কেসটাকে স্পেশালি আপনাকে নিতেই হবে, এই বিষয়ে আপনার আর বিকল্প কোনো কিছু নেই। হ্যাঁ, একটা স্পেশালি আপনাকে নিতে হবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু কিছু স্পেশাল কেস থাকে। তারেক রহমানের কেসটা এখানে স্পেশাল হিসেবেই আপনাকে দেখতে হবে। এতদিন পর তিনি আসছেন, তার নিরাপত্তাটা অবশ্যই রাষ্ট্রের কারণে, রাষ্ট্রের জন্য, আমাদের জন্য এনশিওর করা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়।
আমি প্রথমে আপনাকে বলবো যে একটা মিসিং হয়ে গেছে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের কথাটা বললেন, যেটা ভাই একটু কিছুটা বললেন, সেটা হচ্ছে যে আপনি হাসনাতের একটা কথা, সেভেন সিস্টার্স নিয়ে একটা কথা বলেছি, এইটা ভারতের খুব খারাপ লেগেছে। এটার জন্য একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বললেন যে তার মাথায় না ঘাড়ে গুলি করতে হবে। তো একটা কথা আপনাদের এত খারাপ লাগলো, আপনি গত 15 বছরে বাংলাদেশ নিয়ে ভারতের সামরিক বেসামরিক তারপর কর্মকর্তা তারপর পলিটিশিয়ানরা এরকম কতবার বলেছে, এটা আপনি হিসাব করে শেষ করতে পারবেন। চিটাগাং হিল ট্রাক্স নিয়ে তারা কি তারা করছে? কি করছে, তো এটা তাদের ভাবা উচিত। এই প্রসঙ্গে এখন বলবো, আপনি জানেন যে ভারতের সংসদীয় কমিটি গত 2 দিন আগে শশী থারুরের নেতৃত্বে একটা রিপোর্ট জমা দিয়েছে গভর্নমেন্টকে, বাংলাদেশ বিষয়ে পলিসি ঠিক করার জন্য তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বলছে যে বাংলাদেশ বিষয়ে তারা উদ্বিগ্ন, এবং ভারত যদি বাংলাদেশ বিষয়ে তাদের নীতির পরিবর্তন না করে তাহলে বাংলাদেশে ভারতের আর প্রভাব এবং ভারতের যে আগের অবস্থান এটা আর কখনো থাকবে না। এটা কি মিন করে হচ্ছে এটাই যে বাংলাদেশ নিয়ে ভারতের যে পলিসি এটা ফেল করেছে, এবং সংসদীয় কমিটি ভারতকে এটা রিথিঙ্ক করার জন্য বলেছে। ভারতকে এটা রিথিঙ্ক করতে হবে। ভারতকে এই বাংলাদেশ পলিসি রিথিঙ্ক যদি করে তাহলেই একমাত্র বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হবে, এবং বর্তমান যে সমস্যাগুলো দেখতেছেন আপনি, কোনো সমস্যা থাকবে না। শুধু ভালো একজন প্রতিবেশীর মর্যাদা দিয়ে আমাদের সাথে কথা বলবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্মান করবে। সারা বিশ্বে এখন আওয়ামী লীগকে মানে দাঁড় করানোর দায়িত্ব ভারত সরকার এবং ভারতীয় মিডিয়া নিয়েছে। রাইট। প্রতিদিন শেখ হাসিনা এবং ভারতীয় পক্ষে আওয়ামী লীগের পক্ষে যে সমস্ত ন্যারেটিভ, এটা ভারতীয় মিডিয়াই করছে। এটাও কিন্তু শশী থারুর বলেছে। শশী থারুর কি বলেছে দেখেন, যে ভারত এই বাংলাদেশ পলিসি নিয়ে খুব উদ্বিগ্ন, এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, সকল খুনিদেরকে আশ্রয় দেওয়া, এগুলো সবকিছু করে টোরে ভারত এখন একটা স্যার বারবার আমরা মাঝে একটু শেষ করে যে কিং মাঝে আমাদের কথা, আমাদেরই দুর্বলতার জন্য তো তারা সুযোগটা পাচ্ছে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকতো, হাদির যদি এই ঘটনাটি না ঘটতো, তাহলে তো সুযোগগুলো পেত না। আমাদের না, নিজস্ব হাদির মৃত্যুর আগে থেকেই তো ভারতের আমাদের সাথে এই সুযোগগুলো আমরা তৈরি করে দিচ্ছি। তার হ্যাঁ, মানে সেটা কি তো আছে। আমরা করে, তার মানে কি বেসিক দাঁড়াচ্ছে হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। না, শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি না, আরো অনেক কিছু আছে বাংলাদেশে। আমি বিশেষভাবে আপনি দেখছি বাংলাদেশে এই যে ভারতের স্বার্থে কথা বলে এমন মানুষের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। স্বাধীনতার পর ভারত একটা বিষয়ে সফল হয়েছে, এখানে অনেক বাংলাদেশি মানুষ, অনেক মিডিয়া, অনেককে তারা কিনে ফেলেছে, তারা তাদের পক্ষে কথা বলে, তাদের ইন্টারেস্ট এখানে বসে সার্ভ করে। সো এই জন্য ভারতের জন্য এটা অনেক সুবিধা। শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে জন্য ভারত এই সুবিধাটা পাচ্ছে, নট এটা দ্যাট। এখানে অনেক কিছু দায়ী আছে যেটা ভারতের ফেভারে, এগুলো ভারতকে ফেভার করে, বাংলাদেশের উপর তাদের আধিপত্যকে অল টাইম এক্সিস্ট করার জন্য এটা ফেভার করে। এইটা আমাদেরকে মনে রাখতে হবে এবং বুঝতে হবে। এবং ভারতীয় আধিপত্যবাদকে আপনি যদি এখান থেকে তাড়াতে চান, কূটনৈতিক সম্পর্ক ভালো করার পাশাপাশি বাংলাদেশে যারা তাদের স্বার্থে কাজ করে, এখানে তাদের সাথে ন্যারেটিভ উৎপাদন করে তাদের স্বার্থে, এই জায়গাটাও বাংলাদেশকে বন্ধ করতে হবে। এবং এখানে আমি একটা যোগ করি, যুক্ত করছিলেন। দেখেন যে এই যে ধর্মনিরপেক্ষতা, মুক্তিযুদ্ধ, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু ভারত, এর ভিতরে ভারত তার ইয়েগুলো ঢুকিয়ে দিয়েছে। এখানে ধর্মনিরপেক্ষ শক্তি, এখানে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে এটা, মুক্তিযুদ্ধের চেতনা মানেই হলো যেন ভারতের প্রতি কৃতজ্ঞতা, ভারতের প্রতি গদগদ থাকা। তো সেই জায়গাতে যদি আমরা দেখি যে ভারত আজকে এই কাজগুলো করছে বা কথাগুলো বলছে, বাট আপনি দেখেন তারা কন্টিনিউয়াসলি তারা আমাদের চিকেন নেকটাকে মানে বড় করার, প্রশস্ত করার জন্য, বাংলাদেশের চিকেন নেক কাটার জন্য আজকে এটা এই সরকারের সবচেয়ে বড় দায়ী। আমি দীর্ঘদিন ধরে লিখেছি, আপনার এখানে আমি টকশোতে বলেছি যে ত্রিপুরার যিনি রাজা মাণিক্য দেব বর্মা, এই প্রদ্যোৎ মাণিক্য দেব বর্মা, তিনি দীর্ঘদিন ধরে বলে আসছে, হ্যাঁ, যে আমার চট্টগ্রাম বন্দর আমার লাগবে, আমাকে ভারত সরকার যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমি 1 ঘন্টার ভেতরে আমি এই পর্যন্ত দখল করতে পারবো। তাহলে আপনি দেখেন আজকে হাদির একটা কথায় ভারতের প্রতিক্রিয়া কি, কিন্তু উনি ভারতীয় বিভিন্ন মানে মেন স্ট্রিম মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে এই কথাগুলো বলেছে, কিন্তু এই সরকার তার মিনিমাম কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। এই যে নতজানুতা, এই নতজানুতার কারণেই কিন্তু পরিস্থিতি আজকে এখানে দাঁড়িয়েছে। ডক্টর ইউনূস বলেছেন যে ক্ষমতা নেওয়ার আগে, যে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় আমি 7 সিস্টার্স অস্থিতিশীল করব, পশ্চিমবঙ্গ অস্থিতিশীল করব। কিন্তু তার এই বক্তব্যের তিনি কোন কাজটা তিনি করেছেন? কিন্তু তিনি ভারতকে খামাখা তিনি একটা
খোঁচা দিয়ে তাকে করেছেন। এবং এর পরবর্তীকালে আমরা দেখলাম শুধু এই একটি কথার উপরে ভারত মিজোরামে মিজো ব্যাটালিয়ন করেছে। হ্যাঁ, তারা আপনার ব্যাটালিয়ন করেছে। ইয়েতে মানে বাংলাদেশ সীমান্তের সীমান্তে, চারদিকে তারা অনেকগুলো নতুন মিলিটারি বেস করেছে, তারা বিমান বাহিনীর নতুন বিমানগুলো নিয়ে এসছে, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এনেছে। আমরা কি করেছি? এগুলো কি এমনি এমনি? গত কয়েকদিন আগে বা 2 দিন বা 3 দিন আগে ভারতীয় সেনাপ্রধান ত্রিপুরায় এসে বাংলাদেশের সীমান্ত পরিদর্শন করছে বিলোনিয়াতে, তারপর আসামে করেছে। এইটা কখন করে একটা দেশের সেনাপ্রধান, বিশেষ করে ভারতের মতো একটা বিশাল দেশের সেনাপ্রধান কখন তার ফ্রন্ট লাইন পরিদর্শন করে, কখন সে আরেকটা দেশের সীমানায় চলে আসে? এই বিষয়গুলো যদি আমরা বুঝতে তার বা মানে অনুধাবন করতে- আমাদের স্লোগান, আমাদের বলারিটা, গুরুত্বটা আমরা শুধু আমরা এই বিষয়টা আমরা কখনোই শুধু সামনে ইয়ে আনি আমরা সামনে আনি। না, না, আমরা সামনে আমরা শুধু- আমাদের যে সিকিউরিটি পলিসি, হ্যাঁ। এই সিকিউরিটি পলিসির কোথায় দুর্বলতা, ভারতের সাথে আমাদের কি সিকিউরিটি পলিসি Policy হবে, আছে, এই কি বিষয়টাকে করা আমাদের লাগবে। কোনোভাবেই সামনে আনে না। এবং বাংলাদেশের যে থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলো মিডিয়া হাউস প্রতিষ্ঠিত হয়েছে, তারা কখনোই এই বিষয়টা বাংলাদেশের গুরুত্ব দিয়ে আলোচিত হোক, বাংলাদেশ গভর্নমেন্ট এই বিষয়ে কোনো কখনোই। পদক্ষেপ আমি নেক, আর এটা কিছু কোনোদিন তারা কোনোদিন হতে দিতে চায় না। আমি এখানে আরেকটু বরং শেষ এটার করবো। বিরুদ্ধে ন্যারেটিভ উৎপাদন Narrative করে তারা। কি যেন বলছিলেন, আমি এখানে বলেই একটু আমরা যোগ শেষ করি। করবো। দেখেন, এই যে ভারত আবার এখনই করেছে যে বাংলাদেশের কোনো বাংলাদেশি ভিসা নিতে গেলে তার সোশ্যাল মিডিয়া চেক করা হবে। চেক করা হবে। এই কথা বলে দেখেন, এই একটা মানে করে পশ্চিমারা মানে ইউরোপ এবং আমেরিকা তারা কিন্তু বাংলাদেশের এলিট ক্লাসকে মনস্তাত্ত্বিকভাবে একটা শাসন করে। তারা কেউ আমেরিকার কোনো ন্যারেটিভের বিরুদ্ধে মানে কিছু লেখে না। এখন ভারত আবার সেই একই প্র্যাকটিসটা শুরু করেছে। তার মানে আপনাকে যদি সত্যিকার পক্ষে দেশপ্রেমিক হতে হয় তাহলে বাগাড়ম্বর না করে আপনি কাজে পরিণত করেন। কাজে পরিণত আপনি দেশের অর্থনীতি ঠিক করেন, আপনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করেন। আপনি উত্তর কোরিয়া তো যুদ্ধ করেন আমেরিকার সাথে, কিন্তু উত্তর কোরিয়া আজ কোথায় গেছে? আপনি মানে যদি দেখেন, মানে চায়না কি আমেরিকার সাথে যুদ্ধ করেছে? কিন্তু চায়না তার অর্থনীতি দিয়ে, তার প্রযুক্তি আস্তে দিয়ে দখল করে। সে কিন্তু আমেরিকাকে অলরেডি Already করে। মানে অনেক ক্ষেত্রেই সে উইপ আউট করে দিয়েছে। তো তাহলে আমাকে কিন্তু এই জায়গাতে বাগাড়ম্বর, আমরা শুধু বাগাড়ম্বর করছি, আমরা এই করব, হ্যান করেঙ্গা তান করেঙ্গা এগুলো করছি। আমাদেরকে সেটা না করে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। প্রত্যেকটা দেশের প্রতিরক্ষা, উনি যেটা বলছিলেন সিকিউরিটি পলিসি, সিকিউরিটি পলিসির ক্ষেত্রে কিন্তু একটা সাসপেক্টেড এনিমি থাকে। দারুণ। আমি শেষ করে একবার শেষ করে দিচ্ছি। সাসপেক্টেড এনিমি থাকে। হাসিনা বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশের সীমান্ত হলো ভারত, তারা এটা বাংলাদেশের সাসপেক্টেড এনিমি একেবারে স্বাধীনতার পর থেকেই ছিল ভারত, কিন্তু হাসিনা সেই ভারতকে সেই সরিয়ে narrative change করে দিয়েছে, দিয়েছে। চেঞ্জ করে। এখন আপনি এই যে 15 বছরে যে সমস্ত সামরিক কর্মকর্তারা এসছে, তারা কিন্তু ওই ন্যারেটিভে, তারা ওই প্রশিক্ষণের মধ্যে গড়ে ওঠেনি। কাজে এটা ঠিক করতে হবে আমাদেরকে। দারুণ, আমরা বুঝে গেছি। ধন্যবাদ মেহেদী হাসান পলাশ, সম্পাদক পার্বত্য নিউজ, এবং মেজবাউল আজম সওদাগর, চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুইজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ধন্যবাদ। আমরা চাই আমাদের স্বদেশ প্রীতি, আমরা চাই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আরও আলোকোজ্জ্বল হবে। আমরা ব্যক্তি থেকে প্রতিষ্ঠান, সংগঠন, দেশ, প্রতিরক্ষা, আমাদের নিরাপত্তা, সার্বিক ক্ষেত্রে আমরা নিজেরা আগে ভালো হই, নিজেরা ঐক্যে আসি, নিজেরা মজবুত হই, তবেই গোটা বিশ্বে আমাদের বাংলাদেশের পথ আরও বেশি আলোকিত হবে। আমরা সবাই ভালো থাকি, আমরা চেষ্টা করি ভালো থাকব, তবেই তো আগামীর বাংলাদেশ আরও সুন্দর হবে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার এখানেই শেষ করছি। আগামী দিন ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।